ওকে স্যার। ঠিক আছে শিয়ার রাজি? জি স্যার, জি স্যার। তিন গোজ থাকবে। আমি ওইটা ঠিক আছে, ওটা আমি তোমাদেরকে পাওয়ার পয়েন্টে আপলোড করে দিয়ে দেবো। আর হচ্ছে এই ইলেকট্রোডস যে চ্যাপ্টার, এটা বেশি বড় না, তোমাদের কাছে অলরেডি এটা পিডিএফ মনে হয় আছে, ঠিক না? আচ্ছা ঠিক আছে, আমি কুইকলি যাচ্ছি। এটা এটা একটু বাংলা টাইপের, তাই এটা আমি আর পাওয়ার পয়েন্ট বানাই নাই। এটা পাওয়ার পয়েন্ট অতটা জরুরি না। এটা আমাদের পরীক্ষায় থাকলেও থাকতে পারে, আমি জানি না এটা পরীক্ষা এখান থেকে কোশ্চেন আসবে কি আসবে না, সেটা আমার আমার এখন তো বলতে পারছি, কিন্তু এটা জেনে রাখা ভালো। আমরা একটা চ্যাপ্টার শুধু বাদ দিয়ে দিয়েছি, ওটা পরীক্ষা থাকবে না, এটা জাস্ট শুধু জেনারেল নলেজের জন্য। সেটা হচ্ছে কোনটা? সেফটি ইন ওয়েল্ডিং, যেটা সেটার উপরে বলেছি। আচ্ছা আমি আসছি, জাস্ট ওয়ান মিনিট। সরি, তাহলে আমরা যদি শুরু করি, সবাই দেখতে পাচ্ছি তো ওয়ার্ড ফাইল একটা, ঠিক না? আচ্ছা, ইলেকট্রোডটা আসলে কি? আমরা এতদিন পর্যন্ত যা পড়েছি সেখান থেকে ইলেকট্রোড আমরা কি জানি? আকিব জামান, তোমার কাছে একটু যাই। আমরা ইলেকট্রোড বলতে কি বুঝি? স্যার ইলেকট্রোড হলো স্যার যেটার মাধ্যমে আর্কিংটা সৃষ্টি করি, মানে যেটা ইলেকট্রিসিটি সাপ্লাই করে আমরা আর্কিংটা সৃষ্টি করি। ওর কাজ কি? আর্কিং তৈরি স্যার করে। আচ্ছা আচ্ছা স্যার আমরা যদি একটু দেখি, ইলেকট্রোড যেটা হচ্ছে, ইলেকট্রোড আসলে বেসিক্যালি কি? ইলেকট্রোড হচ্ছে একটা মেটাল কোর, সাধারণত মেটালই হবে। মেটাল একটা কোর, একটা ওয়্যার থাকবে। ইন জেনারেল অন্য কিছু হতে পারে, আমরা ফ্লাক্স কোর আর ওয়েল্ডিং দেখেছি না? তো ওয়্যার থাকবে যেটার মধ্যে একটা ইনসুলেটিং একটা কভার থাকবে, ফ্লাক্স কোটেড হতে পারে। সাধারণত সেটা হচ্ছে আমাদের একটা ইলেকট্রোড। ইন জেনারেল আমরা বেশিরভাগ ইলেকট্রোড আমরা যা দেখি সেগুলো হচ্ছে এই টাইপেরই, যে একটা মেটাল কোরের একটা ওয়্যার থাকবে ডিফারেন্ট ডায়ামিটারে, আর বাইরে একটা ইনসুলেটিং একটা কভার থাকবে, সাধারণত ফ্লাক্স কোটিং এর মাধ্যমে। মেটাল আর্ক ওয়েল্ডিং এ আমরা যেটা হচ্ছে আমরা নিলাম, মনে করো আমরা আস্তে আস্তে একটা আমরা যেটাকে একটা স্টিক বলি অথবা রড বলি, যেটাই বলি, দিয়ে আমি তাকে বিভিন্ন ডায়ামিটার এবং লেন্থের 8 ইঞ্চি 6 ইঞ্চি বা আরো বড় 12 ইঞ্চি নানান রকম লেন্থের আমি তাকে তৈরি করলাম। তৈরি করে আমি তাকে কনজিউমেবল ইলেকট্রোড হিসেবে আমি তাকে ব্যবহার করলাম। আবার অনেক সময় হচ্ছে অটোমেটিক বা সেমি অটোমেটিক প্রসেসে আমরা হচ্ছে ওয়্যার হিসেবে ব্যবহার করব। ওয়্যার হিসেবে ব্যবহার করবো কিভাবে? তাকে কয়েলের মধ্যে পেঁচিয়ে রাখবো, যে সুতার রিল যেরকম থাকে সেরকম পেঁচিয়ে রাখবো, করে রেখে আমি তাকে ব্যবহার করবো, যেন আমাদের বারবার চেঞ্জ করতে না হয় একটা সুবিধার জন্য। মেটাল ইলেকট্রোড যদি হয়, মেটাল ইলেকট্রোড গুলো হচ্ছে মেইনলি আমরা তিন ধরনের, একটা হচ্ছে বেয়ার ইলেকট্রোড, একটা হচ্ছে কোটেড ইলেকট্রোড, আর একটা হচ্ছে হেভিলি কোটেড ইলেকট্রোড। বেয়ার ইলেকট্রোড হচ্ছে তার গায়ে কোনো ধরনের কিছুই থাকবে না, কোনো কিছুই থাকবে না। সেগুলো হচ্ছে আমাদের কোনো কাভারিং থাকবে না, কিছু থাকবে না। যেটা হচ্ছে খানিকটা হচ্ছে আমরা একটু বলতে পারি যে মিগ বা ওরকম যেরকম ব্যবহার করতে পারি সেই টাইপেরই, কিন্তু এগুলো সাধারণত ওয়্যার হিসেবে স্টিকের মতো করে থাকবে। বেসিক্যালি আমরা তেমন ইউজ আমরা এটা করি না, কারণ হচ্ছে এটার মধ্যে কোনো ধরনের অ্যালয়িং এডিশন নাই, কোনো ধরনের ফ্লাক্স নাই, কোনো ধরনের শিল্ডিং নাই। আমরা খুব সিম্পল মাইল্ড স্টিল বা হচ্ছে আমাদের অলমোস্ট পিওর আয়রনের কাছাকাছি কিছু যদি হয় সেসব ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। ইন জেনারেল আমরা এটা ব্যবহার করি না, কারণ এটা অত ভালো হয় না, যেহেতু আমাদের শিল্ডিং নাই, স্প্যাটারিং বেশি হতে পারে। তারপরে যেটা হচ্ছে আমাদেরকে, যার জন্য হচ্ছে ওয়েল্ডিং এর কোয়ালিটি ভালো হবে না, পোরোসিটি অনেক বেশি থাকবে। আমরা সবচেয়ে কমনলি যেটা আইছি স্যার, কিন্তু স্যার টিগ ইলেকট্রোড তো স্যার বেয়ার ইলেকট্রোডের ক্যাটাগরিতেই ফেলা যায়, তাই নাকি স্যার? টিগ ইলেকট্রোডকে কি বেয়ার ইলেকট্রোডের ক্যাটাগরিতে ফেলা যায়? টিগ, হ্যাঁ অবশ্যই এটা বেয়ার ইলেকট্রোড, কিন্তু এখানকার ইলেকট্রোড যেটা হচ্ছে এগুলো হচ্ছে কনজিউম করার জন্য। এই ইলেকট্রোড নিয়ে আমরা যেগুলো কথা বলছি সেগুলো হচ্ছে কনজিউম করার জন্য। আচ্ছা একটু ওয়েট করো, তোমরা একটু ওয়েট করো। আমি জাস্ট আসছি, জাস্ট 1 মিনিট, হ্যাঁ সরি।
সরি, আমার ছেলে পানি ফেলে দিয়েছিল তো সেজন্য। যাই হোক, আচ্ছা, তুমি যেটা বলছিলে আমরা এগুলো ইলেকট্রোড দিয়ে যেটা কথা বলছি সেগুলো হচ্ছে আমাদের কনজিউমেবল ইলেকট্রোড নিয়ে কথা বলছি, ঠিক আছে? ওটা তো আমাদের কনজিউমেবল ইলেকট্রোড না। ওকে স্যার। হ্যাঁ, আচ্ছা, তাহলে বেয়ার ইলেকট্রোড গেল। কাভার্ড ইলেকট্রোড যেটা হচ্ছে আমাদের মেইনলি কাভার্ড ইলেকট্রোড বলি বা কোটেড ইলেকট্রোড আমরা তাকে বলতে পারি। কাভার্ড ইলেকট্রোড বলো, মনে করো একটা আমাদের সাধারণত যদি আমাদের যদি আমরা প্লেন কার্বন স্টিলের জন্য যদি ব্যবহার করতে চাই, সেখানে মনে করো সাধারণত সেটা হচ্ছে একটা প্লেন কার্বন স্টিল বা একটা কার্বন স্টিল যদি বলি, কার্বন স্টিল একটা পিলার রড, যেটাকে হচ্ছে বিভিন্ন রকমের ফ্লাক্সিং দিয়ে আমরা তাকে চারদিকে কভার করে রাখবো। কি কি ধরনের আমরা কভার করতে পারি? কাভারিং এর সময় আমরা অনেক সময় বোরাক্স, অ্যামোনিয়া, সালফার, সেলুলোজ, ক্যালসিয়াম কার্বাইড, ডলোমাইট, রুটাইল, মাইকা, ক্লে, সিলিকা, এরকম অনেক কিছু আমরা ব্যবহার করতে পারি। বিভিন্ন রকম মেটালিক পাউডার, ফেরোসিলিকন, অনেক কিছু আমরা সেখানে ব্যবহার করতে পারি কোটিং হিসেবে। এখন এটা কোন টাইপের বেসিক্যালি আমরা ব্যবহার করব সেটা নির্ভর করবে হচ্ছে আমরা কি ম্যাটেরিয়ালকে আমরা ওয়েল্ডিং করছি সেটার উপরে। যদি আমাদের মাইল্ড স্টিল যেটা আমরা ব্যবহার করব, সাধারণত কোটিং যখন আমরা যাব, আমরা যদি জেনারেল অ্যাপ্লিকেশন হয় তাহলে অনেক ক্ষেত্রে আমরা একই টাইপের জিনিস ব্যবহার করি। কিন্তু যদি কোনো একটা পার্টিকুলার স্পেসিফিকেশন, মনে করো আমি এখানে একটা পাইপলাইন ওয়েল্ডিং করছি অথবা আমি একটা পাওয়ার প্ল্যান্টে ওয়েল্ডিং করছি, তখন আমি জেনেরিক পারপাসে যেরকম মনে করো আমি যেভাবে ওয়েল্ডিং করব সেখানে না, তখন সেখানে হচ্ছে যে আমার যখন ওয়েল্ডিং কোয়ালিটি মেনটেন করার জন্য আমি কি ধরনের কোটিং ব্যবহার করছি, তখন সেটা আমাদেরকে মানে আগে থেকে সেগুলো কনফার্ম করে সেই হিসেবে আমাদেরকে করতে হবে। বিভিন্ন রকমের সেই হিসেবে ইলেকট্রোড পাওয়া যায়, আমি আসতেছি একটু পরে। আর হচ্ছে হেভিলি কোটেড। আমরা হেভিলি কোটেডটা আমরা হচ্ছে যে যদি খুব বেশি ধরনের আমরা শিল্ডিং যদি আমরা করতে না পারি, কোনো কিছু আমাদের নাই, সেক্ষেত্রে আমরা খুব মনে করো এক্সটার্নাল শিল্ডিং নাই, সেক্ষেত্রে আমরা ফিল্ডে কাজ করছি, আমাদের এক্সটার্নাল শিল্ডিং এর ব্যবস্থা আমরা করতে পারছি না, মানে শিল্ডিং গ্যাসের ব্যবস্থা করতে পারছি না, সেক্ষেত্রে আমরা হেভিলি কোটিং এ আমরা তুলে দিতে পারি। বেসিক্যালি আমাদের কোটিং এর মেইন ফাংশনগুলো একটা হচ্ছে আমাদেরকে আর্টটাকে যেন আমি স্টেবল থাকে, তারপর হচ্ছে আমাদেরকে মোল্টেন মেটাল যেটা আছে সেখানে জন্য আমি এয়ার থেকে কোনো ধরনের অক্সিজেন বা নাইট্রোজেন যেন সে পিক আপ না করে, সেগুলোকে আমাদের খেয়াল রাখা। আরেকটা হচ্ছে আমাদের জন্য যতটুকু পারা যায় আমাদের হাইড্রোজেন ডিফিউশনটাকে যেন আমরা যতটুকু আটকে রাখতে পারি। আর একটা বড় ফাংশন হচ্ছে একটা একটা যেটা সলিডিফাই হচ্ছে, এই যে ওয়েল মেটাল যেটা, সেটাকে সলিডিফাই যেটা হচ্ছে সেটাকে হচ্ছে আমরা কি করব, একটা ব্ল্যাঙ্কেটের মতো করে আমরা আটকে দেবো, স্ল্যাগের একটা লেয়ার তৈরি করে, ঠিক আছে? তারপরে যদি আমরা যাই, এগুলো অনেক ধরনের কথা আছে, এগুলো আমরা করে ফেলতে হবে। এটা ছাড়া যদি আমরা এখন দেখি, আমাদের বেসিক্যালি ওয়েল্ডিং যেগুলো আছে, আমরা এক একটা পারপাসে আমরা ওয়েল্ডিং এক এক ধরনের ওয়েল্ডিং আমরা ব্যবহার করি। যেরকম ম্যানুয়াল মেটাল আর্ক ওয়েল্ডিং। ম্যানুয়াল মেটাল আর্ক ওয়েল্ডিং এর আরেকটা নাম কি এসএমএডব্লিউ, নাকি এটা দুটো ভিন্ন প্রসেস? শরীফ সাকায়েত হোসেন, রোল 6। এমএমএডব্লিউ এবং এসএমএডব্লিউ কি একই প্রসেস নাকি দুটো ভিন্ন প্রসেস? রোল 6, রোল 8, কাজী নসীন আভা। এমএমএডব্লিউ এবং এসএমএডব্লিউ কি একই প্রসেস না ভিন্ন প্রসেস? স্যার ভিন্ন প্রসেস। ভিন্ন প্রসেস, আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে রোল 15, শফিক আজিজ। ইয়েস স্যার। ইয়েস স্যার না, একই প্রসেস না ভিন্ন প্রসেস সেটা বলো। ভিন্ন প্রসেস। ভিন্ন প্রসেস। তারপর হাসান আল জামি, রোল 24। জি স্যার। একই প্রসেস না ভিন্ন প্রসেস? স্যার ভিন্ন প্রসেস। সিরাজ মুনিরা, রোল 34। স্যার হ্যাঁ, কে কথা বলছো? সেম প্রসেস। রোল 8। হ্যাঁ বলো। স্যার এই দুইটা একই প্রসেস। আচ্ছা ঠিক আছে। 34 কি বলছো? একই প্রসেস। সেম প্রসেস বলেছি। আচ্ছা ঠিক আছে, আমরা লাস্ট আরেকজনের কাছে যাই। তন্ময় সরকার, 49। একই প্রসেস না ভিন্ন প্রসেস? স্যার একই প্রসেস মনে হচ্ছে। একই প্রসেস অবশ্যই, এটা আর কোনো দ্বিমত নাই। এমএমএডব্লিউ মানে কি? ম্যানুয়াল মেটাল আর্ক ওয়েল্ডিং। আর এসএমএডব্লিউ মানে কি? শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং। শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং। এই দুইটার আরেকটা নাম কি? এগুলো আরেকটা নাম আছে। স্টিক ওয়েল্ডিং। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা এমএমএডব্লিউ, এসএমএডব্লিউ অথবা স্টিক ওয়েল্ডিং, এগুলো সবই হচ্ছে আমাদের একই ওয়েল্ডিং। আমরা রাস্তাঘাটে যে ওয়েল্ডিং আমরা দেখি, যে দোকানে ওয়েল্ডিং করছে, সেই প্রসেসটা হচ্ছে এই প্রসেসগুলো, ঠিক আছে?
তো এটা হচ্ছে সবচেয়ে কমন ব্যবহার করা হয়, কারণ এটা হচ্ছে আমাদেরকে মোটামুটি এটা ভার্সেটাইলি আমরা ওয়েল এস্টাবলিশড, আমাদের স্কিল লেবার আছে এটার জন্য, এবং এটাতে আমরা মোটামুটি অনেক কিছু করে ফেলতে পারি। স্পেসিফিক অ্যাপ্লিকেশন বাদ দিয়ে জেনারিক যেসব কাজ, মনে করো আমরা পাইপে ওয়েল্ডিং ও পাইপলাইনে ওয়েল্ডিং আমরা করতে পারবো, আমরা প্লেটে গ্রুপ ওয়েল্ডিং করতে পারবো, স্কোয়ার বার সব ধরনের ওয়েল্ডিং আমরা মোটামুটি এটা দিয়ে করে নিতে পারবো। তো সেজন্য এটা খুব আমাদেরকে ভার্সেটাইল একটা প্রসেস, আমাদেরকে অনেক জায়গায় আমরা ব্যবহার করি, অনেক সময় রিপেয়ার করার কাজেও আমরা সেটাকে ব্যবহার করতে পারি। তো ম্যানুয়াল মেটাল আর্ক ওয়েল্ডিং ইলেকট্রোড কি হবে, একটা কোর থাকবে, একটা কোর অফ ওয়্যার থাকবে, যেখানে হচ্ছে আমাদের ফ্লাক্সের কোটিং থাকবে, ঠিক আছে। তো একটা ফ্লাক্সের কোটিং থাকবে, বেসিক্যালি যে ওয়্যার যেটা হবে সেটা হচ্ছে মেটাল যেটা ওয়েল্ড করব সেটার সাথে সিমিলার কম্পোজিশন। কেন সিমিলার কম্পোজিশন কেন? আমি মনে করি একটা কার্বন স্টিল করতেছি, আমার যদি ইলেকট্রোড যেটা সেটা যদি আমার স্টেনলেস স্টিল হয় তাহলে কি সমস্যা? প্রথমত দুটো মেটাল মিসম্যাচ হয়ে তাদের মেল্টিং পয়েন্টে ডিফারেন্স থাকবে, ফলে ফলে মেল্ট পুল থেকে যখন যখন মেটাল পড়বে মেল্ট পুলে, তখন সেখান থেকে ডিফিউশন কেমিক্যাল রিঅ্যাকশনের রিস্ক থাকবে। ঠান্ডা হওয়ার পরেও করোশনের রিস্ক থাকবে। আর ঠান্ডা হওয়ার সময় যদি থার্মাল স্ট্রেস ঠিক মতো মিসম্যাচ না হয়, সেখানে আবার ক্র্যাক দেখা যাবে। সুতরাং সব মিলিয়ে ইলেকট্রোড আর আর ওয়ার্ক পিসের কম্পোজিশন মোটামুটি কাছাকাছি একই রাখা হয়, যদি না ছোটখাটো অ্যালিং করা হয়। আচ্ছা, হ্যাঁ, সাধারণত আমরা ডিসিমিলার আমরা করি না। আমাদের যে ইলেকট্রোড যেটা থাকে সাধারণত সেটা হচ্ছে যদি আমাদের যে দুটো প্লেটকে জোড়া দিচ্ছি, প্লেট বা যেটা হোক, সেগুলো যদি আমাদের একই মেটালের হয়, তো ইলেকট্রোডটা আমরা সাধারণত সেই মেটালেরই আমরা চুজ করি, বা সেটা যতটা কাছাকাছি কম্পোজিশন রাখা যায় আমরা সেটা চেষ্টা করি। প্লেন কার্বন স্টিল হলে আমরা কখনোই অ্যালয় স্টিলের সাধারণত আমরা যাব না, কারণ তাহলে আমাদের যে প্রপার্টি গুলো আমরা চাই হোমোজেনিটি চাই, ঠিক না? প্রপার্টি হোমোজেনিটির বদলে বরং আরো মানে কাজের থেকে অকাজ বেশি হয়ে যাবে আর কি, ঠিক আছে। তো সেজন্য আমরা এগুলো চাই না। তো ম্যানুয়াল মেটাল আর্ক ওয়েল্ডিং হচ্ছে আমাদের প্রথম হচ্ছে এগুলো একটু হিস্ট্রি বলা আছে। রাশিয়াতে হচ্ছে 1888-এ প্রথম এগুলো চালু হয়, আস্তে 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 তারপরে ইউকেতে আসে, ইউকে থেকে সুইডেন, ইউকে হয়ে তারপর আস্তে আস্তে এগুলো এখন অনেক ওয়েল এস্টাবলিশড একটা প্রসেস হয়ে গেছে। আমরা তো এই ইলেকট্রোড তো আমরা সবাই দেখেছি, ঠিক না? রাস্তাঘাটে দেখেছি না? তোমরা কি মেশিন শপে কি ওয়েল্ডিং করেছিলে? তোমরা ওয়েল্ডিং তো করোনি না ইলেকট্রোড দিয়ে? না স্যার। না স্যার। আচ্ছা, ঠিক আছে, আমরা কিছু ভিডিও অলরেডি করেছি, আশা করি আমি এগুলো একটু সাজানোর চেষ্টা করছি। তোমাদের তো এই সপ্তাহ থেকে শুরু না সৌগত? এই সপ্তাহ থেকে তো শুরু নাকি সেশনাল? জি স্যার, জি স্যার, আচ্ছা, মঙ্গলবার আড়াইটা তাহলে। আচ্ছা, তাহলে আমারটা হচ্ছে মঙ্গলবার আড়াইটায়। টাইম জানো তো? মঙ্গলবার আড়াইটায় তোমাদের দুই গ্রুপ একসাথে হবে, ঠিক আছে? মঙ্গলবার আড়াইটা থেকে। তো এখন দেখো এরকম হচ্ছে ভিন্ন রকম ইলেকট্রোডের মাথাগুলো দেখো। এইখানে আমাদের কি আছে, এই জায়গাটা আমাদের একটু বেয়ার রেখে দেওয়া আছে, তারপর হচ্ছে আমাদের এরকম করে আমাদের কোটিং করে দেওয়া। বেয়ারে এই জায়গাটা আমরা কি করছি, এই জায়গাটা হচ্ছে আমরা কি করি, এই জায়গাটা আমরা ক্ল্যাম্পিং করে রাখলে আমরা দেখবো সবই। আমরা অনলাইনে হওয়াতে একটা সুবিধা আছে, তোমাদের বেশ কিছু ইউটিউবে ভিডিও দেখাবো, প্লাস হচ্ছে আমরা মেশিন শপে যে বেশ কিছু আমরা ভিডিও করেছি অলরেডি, সেভাবে করে কিভাবে করা যায় যাবো। তবে এখন যেটা হচ্ছে আসলে বেসিক্যালি তোমাদেরকে কি করতে দেবো সেটাই হচ্ছে বুঝতেছি না আর কি, এটা একটু চিন্তা ভাবনা করছি আর কি, কিভাবে তোমাদের সেশনটা নেওয়া যায়। আশা করি আমরা পারবো। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা কেন আমরা ইলেকট্রোড ব্যবহার করি, এগুলো আমরা একই কথা। আমরা যে ফাংশন গুলো আমরা যা দেখেছিলাম এখানে, কভারিং ইলেকট্রোডের কোটিং এর ফাংশন কি, বা কেন আমরা ইলেকট্রোড গুলো এরকম ব্যবহার করছি, এগুলো বেসিক্যালি সবগুলো আমাদের একই কথাই হচ্ছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমরা কভার ইলেকট্রোড দিলে আমরা সুবিধাটা কি, আমরা শিল্ডিং তৈরি করতে পারবো, স্প্যাটারিং আমরা কমাতে পারবো। আমাদের ওখানে ওই কভারিং এর যেটা করছি সেটার ভিতরে আমরা চাইলে কিছু অ্যালুমিনিয়াম এলিমেন্ট অ্যাড করে দিতে পারি। ওই অ্যালুমিনিয়াম এলিমেন্ট গুলো হচ্ছে আমাদেরকে ওয়েল যেটা হচ্ছে সেটাকে আরো স্ট্রেংথেন করবে। এই টাইপের ফ্যাসিলিটি আমরা সেখানে তৈরি করতে পারবো। এখন কি ধরনের ফ্লাক্স বা আমরা কোটিং ইলেকট্রোড ব্যবহার করি, ফ্লাক্স ব্যবহার করি, টাইপস অফ ফ্লাক্স। আচ্ছা, এখন হচ্ছে যে টাইপস অফ ফ্লাক্স স্ল্যাশ ইলেকট্রোড হচ্ছে কি, অনেক সময় এই যে ভিন্ন রকম যে ফ্লাক্স উপর বেস করে হচ্ছে আমাদের যে স্টিক ওয়েল্ডিং গুলোকে আবার ভিন্ন রকম টাইপে ভাগ করা, সেজন্য টাইপস অফ ফ্লাক্স স্ল্যাশ ইলেকট্রোড বলা হয়েছে। কিন্তু বেসিক্যালি এটা হচ্ছে আমাদের টাইপস অফ ফ্লাক্স। কি ধরনের ফ্লাক্স আমরা ব্যবহার করবো সেটা, আমরা কি ধরনের ফ্লাক্স ব্যবহার করতে পারি, মেইনলি হচ্ছে 5 ধরনের করতে পারি।
অনেক সময় কাভারিং কথাটাও ব্যবহার করা হচ্ছে, অনেক সময় কোটিং কথাটাও ব্যবহার করা হচ্ছে। এটা হচ্ছে দুটোই একই অর্থে মিন করছে। সেলুলোজিক হতে পারে, রুটাইল হতে পারে, রুটাইল মানে টাইটানিয়াম অক্সাইড হতে পারে, বেসিক হতে পারে, রুটাইলের সাথে হচ্ছে মেটাল অক্সাইড দেওয়া থাকতে পারে, রুটাইলের সাথে আমাদের কিছু আয়রনের পাউডারও দেওয়া থাকতে পারে, অথবা আয়রনের কিছু আমাদের অক্সাইডও দেওয়া থাকতে পারে। ঠিক আছে, নানান ভাবে বেসিক্যালি এই 5 ধরনের ব্যবহার করি। তবে আমরা সাধারণত রুটাইলটাই হচ্ছে বেশ ব্যবহার করা হয়, আরো কিছু সেলুলোজও ব্যবহার করা হয়, রুটাইলটাই আমাদের অনেক কমনলি ব্যবহার করা হয়। তো তাহলে হচ্ছে বেসিক্যালি এই যে 5 ধরনের যে আমরা পাইলাম, এটাকে আমরা হচ্ছে ভাগ করব আলটিমেটলি। এই যে 5 ধরনের ক্যাটাগরিকে আমরা তৈরি করলাম, ইলেকট্রোড তৈরি করলাম, বেসিক্যালি এটা হচ্ছে 4টা ভাগ থেকে আসলো। 4টা ভাগে আমি যদি বেসিক্যালি ভাগ করি, একটা হচ্ছে সেলুলোজিক, একটা হচ্ছে রুটাইল, আরেকটা হচ্ছে লো হাইড্রোজেন ইলেকট্রোড, আরেকটা হচ্ছে মেটাল পাউডার। যে পাউডারের কোটিং এর মধ্যে আমি প্রচুর পরিমাণে মেটাল পাউডার অ্যাড করলাম, মানে হয় সেলুলোজিক হতে পারে, সেলুলোজিক বা রুটাইল করলাম, সেটার সাথে একটু মেটাল পাউডার দিলাম, অথবা হচ্ছে পারে লো হাইড্রোজেন টাইপের করে আমরা ইলেকট্রোড তৈরি করতে পারি। লো হাইড্রোজেন আমাদের কেন আমরা চিন্তা করি, আমরা হাইড্রোজেন এমব্রিটলমেন্ট পড়েছি না? হাইড্রোজেনটা আমাদের থাকা ভালো না খারাপ? ইন জেনারেল আমাদের জন্য খারাপ। তো আমরা চাই না যে ম্যাটেরিয়ালটা আমার খুব ভালো একটা ম্যাটেরিয়াল, খুব ভালো জায়গা থেকে, মনে করো আমি জাপানের একটা খুব ভালো একটা নামকরা কোম্পানি থেকে বা ইউএসএ থেকে আমি তাকে রোলিং করে নিয়ে আসলাম, এনে আমার কাজ হচ্ছে এগুলোকে জোড়া দিতে হবে। জোড়া দেওয়ার সময় আমি যে ওয়েল্ডিং করলাম, ওয়েল্ডিংটা যদি খারাপ হয়, ওয়েল্ডিং এ যদি আমাদের স্ট্রেংথ যদি ঠিক মতো না আসে, তাহলে কি এটা কোনো কাজে লাগবে? আমি এত ভালো প্লেট আনলাম, সবকিছু আনলাম, অনেক টাকা খরচ করলাম, করে আমি ওয়েল্ডিংটা আমি অত নজর দিলাম না, অত খেয়াল করলাম না, তাহলে তো বেসিক্যালি সেটা আমার কোনো কাজে লাগবে না। তো সেটাই আর কি। তো তো সেজন্য হচ্ছে আমাদেরকে ওয়েল্ডিং করার সময় আমাদেরকে খেয়াল করতে হয় কি ধরনের ইলেকট্রোড আমি নিচ্ছি, কি প্রসেস নিচ্ছি, সেগুলো অনেক ইম্পর্টেন্ট। কারণ না হলে তোমার পুরো প্রজেক্টই একটা নষ্ট হয়ে যেতে পারে, ঠিক না? যেরকম আমাদের পদ্মা ব্রিজের কথা চিন্তা করছি, সেখানে প্রচুর পরিমাণে আমাদেরকে ওয়েল্ডেড প্লেট ব্যবহার করছে, 70 mm 60 mm নানান সাইজের ওয়েল্ডেড প্লেট ব্যবহার করছে। ওই ওয়েল্ডিং গুলো যদি ভালো না থাকে, তাহলে কি কাজ হবে আলটিমেটলি কোনো কিছু? তো সেগুলো একটা বড় ফ্যাক্টর। তো সেলুলোজিক বেসিক্যালি যেটা হচ্ছে যে আচ্ছা আমি আবার একটু আসছি, জাস্ট 1 মিনিট। সরি, যেটা হচ্ছে, আচ্ছা যেটা বলছিলাম, আমাদের বিভিন্ন রকমের আমরা সেলুলোজিক ইলেকট্রোড যেগুলো আমরা সেটা খুব কমন ব্যবহার করতে পারি। ইলেকট্রোড গুলো কাভারিং গুলো একটা সুবিধা কি, বিভিন্ন রকমের কাভারিং এর উপর বেস করে হচ্ছে আমরা ওয়েল্ডিংটা কোন পজিশনে ব্যবহার করছি। হ্যাঁ, যে স্টোভ পাইপ একটা পজিশন আছে। স্টোভ পাইপ বলতে বেসিক্যালি এটা আমাদের আপাতত না জানলেও চলবে। স্টোভ পাইপ বলতে আমি এটা লিংক দিয়েছি, দেখলে ওখান থেকে দেখে নিতে পারবে। স্টোভ পাইপ বলতে বোঝাচ্ছে, মনে করি আমি একটা পাইপের ওয়েল্ডিং করছি। পাইপের ওয়েল্ডিং করার সময় আমি যদি মনে করি কি হচ্ছে, পুরো সার্কামফারেন্সিয়ালি আমি আস্তে আস্তে ওয়েল্ডিং করছি। ওয়েল্ডিং করতে করতে তাহলে কি হচ্ছে, আমাকে একবার টপ ডাউন করে আবার আপ ডাউন এভাবে নানান ভাবে আমাকে ওয়েল্ডিংটা করতে হচ্ছে, ঠিক না? পুরো সার্কামফারেন্স যখন আমি এটাকে ঘিরে ঘিরে যখন ওয়েল্ডিং করবো, তো আমি যদি দুজন ওয়েল্ডারকে বসিয়ে দিলাম, একজন আছে মনে করো আমাদের, মনে করো টপ থেকে নিচের দিকে নামলো, আরেকজন ওই পাশে টপ থেকে নিচের দিকে নামলো রুট পাস করার পরে বা সেকেন্ড পাসের সময় যদি যায়, এভাবে করে যখন তারা করলো, এই টাইপের ওয়েল্ডিং গুলোকে স্ট্রোক পাইপ ওয়েল্ডিং বলে। আমরা ওয়েল্ডিং এর অনেক ধরনের নাম আছে, তারা অনেক ধরনের প্যাটার্ন আছে, সেই প্যাটার্ন গুলো বা এগুলো হচ্ছে প্যাটার্ন থেকে নামগুলো এসেছে, যে ওয়েল্ডিং কিভাবে করবো, আমি জিগজগ প্যাটার্ন করবো নাকি আমি স্ট্রেট ওয়েল্ডিং করছি, স্ট্রেট লাইন যাবো নাকি আমি একটু হেলিক্যালি যাবো, নানান রকম ভাবে যাওয়া যায়। স্প্রিং এর মতো করে আমি নানান ভাবে যেতে পারি। আমি একটা সেগুলো আমরা করছি না। সেগুলো যদি কেউ যদি ওয়েল্ডিং এর ডিটেইলস যদি করতে চাও, তখন তোমরা আরো যখন কোর্স করতে হবে, ওয়েল্ডিং তার এমনি হয় না, তখন তোমরা ওগুলো জানবে। এগুলো আমাদের কোর্সের মধ্যে পড়ে না। যদি আমাদের সেশনাল হতো, সেশনাল হয়তো ওগুলো তখন আমরা কিছু হয়তো আরো দেখাতে পারতাম আরো ডিটেইলসে। তো এখন যেটা হচ্ছে, এখানে আমাদের সেলুলোজিকে হচ্ছে আমাদের উড ফ্লাওয়ার থাকবে, সাথে হচ্ছে আমাদের কিছু ময়েশ্চার থাকবে। এভাবে করে নরমালি হচ্ছে যে আমরা লো কারেন্টে আমরা ব্যবহার করা হয়। লো কারেন্টে ব্যবহার করা মানে হচ্ছে আমাদের ফিটিং রেট আমাদের কম, মানে হচ্ছে আমাদের ইলেকট্রোডের ডিপোজিশন রেটটা আমাদের অনেক কম হয়ে যাবে। তো বেসিক্যালি এটা অ্যাপ্লিকেশনটা তোমরা নিজেরা করে নিও, স্টোরেজ গুলো তোমরা নিজেরা একটু দেখে নেবা। রুটাইলটা হচ্ছে আমাদের এখানে টাইটানিয়াম অক্সাইড থাকলো। টাইটানিয়াম অক্সাইড গুলোকে আমরা খুব এটা মোটামুটি বেটার, আমরা মেকানিক্যাল প্রপার্টি আমরা মোটামুটি ভালোই পাই। বেসিক্যালি ভালো পাওয়া
মেকানিক্যাল প্রপার্টি ভালো পাওয়া মানে হচ্ছে কি আমি বেটার শিল্ডিং পাচ্ছি, আমি বেটার আর্ক স্টেবিলাইজেশন পাচ্ছি। তো এইটাই হচ্ছে আমাদের বেসিক কারণ, যে আমাদেরকে ভালো শিল্ডিং দিতে পারবে, ভালো হচ্ছে আর্কটাকে স্টেবল রাখতে পারবে, সেখান থেকে ফলে হচ্ছে আমাদের ইলেকট্রোড থেকে হচ্ছে আমাদের মেটাল লিকুইড মেটাল ডিপোজিশন যেটা হবে আর কি ওয়েল পুলে, সেটা সুন্দর হবে, স্প্যাটারিং কম হবে, সেখানে কন্টামিনেশন কম হবে, ফলে আমি ভালো ওয়েল্ডিং পাবো, ভালো স্ট্রেংথ পাবো। আমাকে তো আলাদা করে তো আর সেলুলোজ তো আমাকে রুটেল তো আমাকে স্ট্রেংথ আর বাড়িয়ে দিবে না, সেগুলো হচ্ছে আমাদের সে এই কন্ট্রোল গুলোকে আমি করতে পারছি, সেজন্য আমি স্ট্রেংথ তখন সেখানে আমি বেড়ে যাচ্ছে। লো হাইড্রোজেন ইলেকট্রোড যেটা হচ্ছে এখানে আমাদের কি থাকবে, এটা বেসিক্যালি বেসিক ইলেকট্রোড বলা হতে হয়। এখানে হচ্ছে আমাদের ক্যালসিয়াম কার্বনেট, আমাদের কিছু লাইমস্টোন আর হচ্ছে আমাদের ক্যালসিয়াম ফ্লোরাইড থাকবে। এগুলো হচ্ছে আমাদের স্ল্যাগটাকে হচ্ছে আমাদের আরো ফ্লুইড রাখবে, এটা রেখে আমাদেরকে আলটিমেটলি যেটা হচ্ছে আমি বেটার প্রপার্টি পাবো। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এখানে আমাদের হাইড্রোজেন আমাদের থাকবে না, হাইড্রোজেন গুলোকে আমাদের লিকুইড পুল যেটা আছে সেখানে আমাদের হাইড্রোজেন বের করে দিবে। আমি আবার একটু আসছি, সরি আজকে একটু বেশি ইন্টারাপ্ট হচ্ছে, আসছি আমি জাস্ট 30 সেকেন্ডস। সরি, তো আমরা যেটা হচ্ছে লো হাইড্রোজেন ইলেকট্রোড গুলো আমরা কোথায় ব্যবহার করবো? ইন জেনারেল আমরা এগুলো একটু এক্সপেন্সিভ হয়ে যায়, আমরা সাধারণত এগুলো ব্যবহার করি না যদি আমাদের অ্যাপ্লিকেশন না বলে। যেরকম মনে করো কি আমাদের কোথাও আমি একটা মনে করো আমি বানাচ্ছি একটা মনে করো বড় একটা এখানে 20 মিলিমিটার বা 30 মিলিমিটার থিকনেসের আমি কিছু একটা ওয়েল্ডিং করছি, সেখানে সেসব জায়গাতে আমার মনে করো পরে রিপেয়ারও আমি এত সহজে করতে পারবো না, মনে করো আন্ডারগ্রাউন্ড পাইপলাইন বা কিছু একটা হচ্ছে, আমি সেগুলোকে আমি তখন আগে থেকে আমি সেগুলোকে আমি প্রিপেয়ার করবো যেন সেগুলো আমাদের প্রপার্টির জন্য ম্যাচ করে। কারণ আমি পরে রিপেয়ার করতে গেলে সেটা আমাদেরকে অনেক ধরনের আমাদেরকে এক্সকাভেট করতে হবে, অনেক কিছু করতে হবে, সেগুলো আমাদের জন্য অতটা ইকোনমিক্যালি ফিজিবল হবে না। সবই তো করা যায়, আমরা মনে করো যাই কয়েকটা কিছু পরে রিপেয়ার করা সবই করা যায়, কিন্তু তার মানে এই না যে আমি প্রজেক্টের খরচের থেকে বেশি টাকা খরচ করে ফেলবো, ঠিক না? তো অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমাদেরকে সেটা যেহেতু ফিজিবল হয় না, সেজন্য আমাদেরকে সেজন্য ভিন্ন রকমের যখন ওয়েল্ডিং করা হচ্ছে আমাদেরকে সেই ধরনের ক্রাইটেরিয়া গুলো খেয়াল রাখতে হচ্ছে যে আমি কতটুকু যেতে পারবো বা কতটুকু করতে পারবো। আমি যে আমার যেটা আমি করছি সেটা মনে করো অনেক সময় কি হচ্ছে, এখন আমাদের দেশেই তো যে নদীর নিচে দিয়ে তো পাইপলাইন নিয়ে যাচ্ছে, নদীর ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে, তো সেখানে আমি একটু পরে সেখানে কতটুকু রিপেয়ার করতে পারবো, সেখানে আমার কোরোশন যদি আমাদের ওয়েল্ডের অংশটুকুতে যদি কোরোশন হয়ে যায়, আমরা তো কোরোশন করেছি না, কোরোশনের সময় আমরা ওয়েল্ডিং এও যে কোরোশন হয় সেগুলো তো আমরা দেখেছি, ঠিক না? তো এই টাইপের গুলো অ্যাভয়েড করার জন্য আমরা আমাদের যে কোটিং যেটা আছে কোটিংটাকে ব্যবহার করতে পারি। কিভাবে ব্যবহার করতে পারি? কোটিং এর মধ্যে আমি বিভিন্ন রকমের মেটাল পাউডার আমি অ্যাড করে রাখতে পারি, বা আমি আমার যে কাভারিং যেগুলো আসতেছে কাভারিং গুলোকে আমি হচ্ছে যে অন্যভাবে আমি অ্যাড করলাম, যেটা হচ্ছে কাভারিং গুলোকে যখন আমি অ্যাড করব তখন হচ্ছে যে আমি কাভারিং গুলোকে যখন আমি অ্যাড করলাম সেটা হচ্ছে আমাদেরকে প্রোটেকশন দিল, আমি সুন্দর যেন করতে পারি। আর একই সাথে মেটাল পাউডার হচ্ছে আমাদের কি দেবে, অ্যালয় এডিশন দিবে, আমাদেরকে ওখানকার প্রপার্টি এনহান্সমেন্টের জন্য আমাদেরকে সে সাহায্য করবে। তো আর অনেক সময় যেটা হচ্ছে আমাদেরকে আয়রন অক্সাইডও হতে পারে, আয়রন অক্সাইডও আমাদের হতে পারে। আয়রন অক্সাইডটা আমাদের বেসিক্যালি আয়রন অক্সাইড যদি হয়, আয়রন অক্সাইড আমাদের বেসিক্যালি আমাদের উপকারটা কি, আয়রন মনে করো ডাইরেক্ট শুধু আয়রন, কারণ আমরা যখন স্টিলের করব
সেখানে আমাদের আয়রনের ডিপোজিট থাকলে আমাদের খুব বেশি কিন্তু আমাদের ক্ষতি হচ্ছে না, ঠিক আছে। তো আমাদেরকে সেখানে আমরা তখন আয়রন আমরা ব্যবহার করতে পারি, সাথে আমাদের কিছু মেটাল পাউডার এডিশন হিসেবে আমরা ব্যবহার করতে পারি। তো পাওয়ার যেগুলো আছে আমরা সব ধরনের ইলেকট্রোড সব জায়গায় আমরা ব্যবহার করব না। যত আমাদের বেশি ওয়েল্ডিং এর কারেন্ট যদি আমি ব্যবহার করতে চাই, আমি ইলেকট্রোড তখন হচ্ছে বেশি ডায়ামিটারে আমরা ইলেকট্রোডে আমরা সাধারণত তখন চলে যাই। অল্প ডায়ামিটার ইলেকট্রোডে আমি অল্প কারেন্ট ব্যবহার করব। কারণ কি, আমাদেরকে বেসিক্যালি আমি আমাদের যত বেশি আমাদের আমরা যখন কারেন্ট যত এম্পিয়ার যত বাড়িয়ে দেবো, তত আমাদের কি হচ্ছে, মেল্টিং এর রেট বেড়ে যাচ্ছে, ঠিক না। তো সেই জন্য আমি যদি তখন যদি অল্প ডায়া ব্যবহার করি, তা আমাকে বারবার রিপ্লেস করতে হবে। যদি স্টিক ওয়েল্ডিং হয় বারবার রিপ্লেস করতে হবে, সেটা কোনোভাবেই আমাদের জন্য ফিজিবল না। তো সেটা কোনোভাবে আমাদের জন্য ফিজিবল না। তো তারপর এখন যে ওয়েল্ডিং এর স্টোরেজ এবং কিভাবে কেয়ারিং করতে হয়, বেসিক্যালি সব কথা একটা কথাই হচ্ছে আমাদেরকে যেন সেখানে আমাদেরকে স্টোরেজটা এতভাবে করতে হবে যেন সেখানে ময়েশ্চার না আসে। একটা মেইন কথা হচ্ছে ময়েশ্চার যেন না আসে, আরেকটা হচ্ছে আমাদেরকে সেখানে কোনোভাবে যেন আমাদেরকে ভেঙে না যায়। ফ্লাক্সের কাভারিং যেটা আছে সেটা যেন আমাদের কোনোভাবেই ভেঙে না যায়, সেটা হচ্ছে আমাদেরকে এনশিওর করতে হবে। কারণ কাভার যদি ভেঙে যায় তাহলে কি হবে, এটা যখন আমরা ওয়েল্ডিংটা যখন আমরা করতে থাকবো, ও কাভারিং গুলো আস্তে আস্তে ড্রপ করে আমাদেরকে হয়তো লাম্প হিসেবে পড়ে যেতে পারে আমাদের ওয়েল্ড পুলের মধ্যে, সেটা আমরা অবশ্যই চাবো না। তো সেটা অ্যাভয়েড করার জন্য আমাদেরকে স্টোরেজটা আমাদের সাবধানে করতে হয়। আর হচ্ছে ময়েশ্চার জন্য ডিপোজিট না হয় সেজন্য আমাদেরকে সেটা খেয়াল রাখতে হবে। যদি ময়েশ্চার ডিপোজিট হয়ে যায় তাহলে হচ্ছে ওভেন, ড্রাইং ওভেন যেগুলো থাকে, মনে করো আমরা 100, 120, 30 ডিগ্রি লো টেম্পারেচার ওভেন যেগুলো আর কি, তোমার মনে করে 150 বেশি শান্ত লাগে না, তো এরকম করে আমরা করে নিয়ে আমি সেখানে ওভেনে ড্রাই করে তারপর হচ্ছে আমরা ব্যবহার করবো ওয়েল্ডিং এর সময়। আমরা যখন এই যে রাস্তাঘাটে যখন ওয়েল্ডিং করে তারা কি ড্রাই করে ব্যবহার করে না, কারণ এই জিনিসগুলো তারা জানা নেই, এবং এই হয়তো তারা যেসব ক্ষেত্রে ব্যবহার করছে সেখানে এটা অত ইম্পর্টেন্ট না, কিন্তু আসলে কিন্তু সেটা ইম্পর্টেন্স অবশ্যই থেকে যাচ্ছে, যে আমাদের ময়েশ্চার কতটুকু ইলেকট্রোডের মধ্যে থেকে গেলে সেটা অবশ্যই আমাদেরকে কোয়ালিটি থেকে হ্যাম্পার করতে পারে। সেজন্য সাধারণত ড্রাই করে নেওয়া হয়। তোমরা যখন কোনো প্রজেক্টে কোনো কাজে যাবা বা কোথাও দেখবা বড় বড় কাজ হচ্ছে, সেটা জায়গায় দেখবো যে ওরা ড্রাইং ওভেন থেকে বের করে এনে তারপরে হয়তো এক জায়গায় সকালে ডিপোজিট করে রাখলো, তারপর আস্তে আস্তে তারা ব্যবহার করলো। এখন আসে ওয়েল্ডিং এর ক্লাসিফিকেশন। AWS A5.1 যদি সেটা দেখি, ইলেকট্রোড হচ্ছে প্রথমে ই লেখা হচ্ছে, তারপরে মনে করো সাধারণত 4টা ডিজিট থাকে, 4টা ডিজিট থাকলো ই, মনে করো 6010টা কি ই দিয়ে বোঝাচ্ছে ইলেকট্রোড, এটা হচ্ছে AWS A5.1 এর ক্লাসিফিকেশন, AWS আমেরিকান ওয়েল্ডিং সোসাইটি। 60টা হচ্ছে টেনসাইল স্ট্রেংথ ইন KSI, 60 KSI মানে হচ্ছে 60,000 PSI, ঠিক না। তো সেটা হচ্ছে আমাদের PSI KSI তে এটা টেনসাইল স্ট্রেংথ, এটা ইল্ড না কিন্তু টেনসাইল স্ট্রেংথ। পজিশন বিভিন্ন রকম নাম্বারিং আছে, দেখতেছি আমরা একটু পরে। এটা হচ্ছে 1 পজিশন। 0 হচ্ছে কি ধরনের কোডিং এবং কারেন্ট, সেটারও একটা ভিন্ন ক্যাটাগরি আছে, টেবিলটা আমরা পরে দেখব। পরে আমরা আরেকটা এক্স লিখে হচ্ছে আমরা আরো কিছু এডিশনাল রিকোয়ারমেন্ট আমরা দিতে পারি। তাহলে আমাদের বেসিক্যালি কি রকম দাঁড়ায়, এই যে কোটিং যেগুলো বললাম যে একটা টাইপ অফ কোটিং 0 যেটা আছে সেটা হচ্ছে মনে করো হাই সেলুলোজ সোডিয়াম, সেটাতে আমরা ডিপ পেনিট্রেশন পাবো। এটা কি ধরনের আমরা কারেন্ট ব্যবহার করব, ডিসি পজিটিভ ব্যবহার করব। 0 থেকে এরকম 9 পর্যন্ত প্রচুর এরকম ভাগ করা আছে, যে কোনটা কোন টাইপের আমরা ইলেকট্রোড, সেটা কাভারিং গুলো এক্সপ্লেনেশন দিয়ে দিবে, এবং এক্সপ্লেনেশন একই সাথে আমাদের চলে আসবে, সেটা আমরা এসি তে ব্যবহার করব না ডিসি তে ব্যবহার করব। আমার মনে হয় না এটা তোমাদের মুখস্থ করার কিছু আছে, খুব বেশি একটা দুটো মুখস্থ করে রাখতে পারো, জাস্ট যদি পরীক্ষায় আসে, টার্ম ফাইনালে আসে, তখন একটু লেখার জন্য, এছাড়া দরকার নেই। আর এই যে এডিশনাল রিকোয়ারমেন্ট যেটা এক্স যেটা ছিল, সেটা হচ্ছে এখানে মনে করো হচ্ছে যে আমরা সেটা ইমপ্যাক্ট টাফনেস বাড়ানোর জন্য সেখানে আমাদের কোনো ধরনের এডিশন করা আছে কিনা, তারপর হচ্ছে কিছু আছে মিলিটারি গ্রেড কিনা, এম এটা আমেরিকান আর কি, আমেরিকান হিসেবে বলা মিলিটারি গ্রেড কিনা, তাহলে একটা এম লেখা থাকলো। এইচ দিয়ে হচ্ছে কতটুকু আমাদের হাইড্রোজেন ডিফিউশন হতে পারবে, ভিতরে আমাদের কতটুকু থাকবে, সেইটা আমাদেরকে এখানে আমরা বলে দিতে পারবো, যে এইটুকু আমাদেরকে এইটা থেকে আমরা ম্যাক্সিমাম এতটুকু আমরা হাইড্রোজেন ডিফিউজ হতে পারে। এইভাবে করে করে বিভিন্ন রকম এডিশনাল রিকোয়ারমেন্ট থাকে। তো আমি যদি তোমাদেরকে এরকম একটা লিখে দেই E701818H4R, 8টা আমরা এখনো পড়িনি, 8টা বাদ দিলাম, তার মানে আমরা ই দিয়ে কি বলবো, সৌগত ই বলতে কি বুঝবো, সৌগত? স্যার হ্যালো, হ্যাঁ, ই দিয়ে কি বুঝবো? স্যার এখানে লেখা আছে টাইপ অফ ওয়েল্ডিং কনজিউম করব, মানে বুঝি নাই।
স্যার লেখা আছে এখানে যে টাইপ অফ ওয়েল্ডিং কনজিউমেবল। আরে বাবা, তোমার দেখার দরকার কি? তুমি আমাকে মুখে বলতে পারছো না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে 70টা হচ্ছে কি আমার টেনসাইল স্ট্রেংথ, ঠিক না? আমরা এতটুকু টেনসাইল স্ট্রেংথ আমরা এটা দিয়ে ওয়েল্ডিং করলে আমরা পাবো, মিনিমাম এতটুকু আমরা টেনসাইল স্ট্রেংথ আমরা এটা দিয়ে ওয়েল্ডিং করলে পাবো। তারপর 18টা কি? 18 হচ্ছে আমাদের পজিশন। বলে প্রথম যেটা 3 নম্বর ঘরটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের পজিশন। 1 হচ্ছে আমাদের অল পজিশন, 2 হচ্ছে ফ্ল্যাট এন্ড হরাইজন্টাল। তো আমরা এইখানে যা লেখা আছে তার বাইরে কিন্তু আমরা মুখস্থ করার দরকার নেই, আরো অনেক কোড আছে, দরকার নেই। তারপর এইটা আমাদের কি বুঝাবে? এইটা হচ্ছে আমাদের, এইখানে দেখো 8 কি ছিল? লো হাইড্রোজেন পটাশিয়াম আয়রন পাউডার থাকবে, পেনিট্রেশন হচ্ছে মিডিয়াম লেভেলে হবে, আমরা এসি ডিসি সব জায়গাতে আমরা এটা ব্যবহার করতে পারবো। তাহলে সেই কথাটা আমাদের এখানে লিখে দিতে হবে। 1 কি ছিল? আমরা এখানে টাফনেস আমরা বেশি বাড়াতে পারবো। তারপরে H4টা কি? আমাদের হাইড্রোজেন কতটুকু আমরা ডিফিউশন হবে হচ্ছে 4 মিলিলিটার পার 100 গ্রামে আমরা করব। তারপরে আর যেটা আছে, আর হচ্ছে কি আমাদের এখানে হচ্ছে কতটুকু ময়েশ্চার অ্যাবজর্ব হবে সেটার উপরে। এটার আমাদের ডিটেইলস জানা দরকার নেই, ময়েশ্চার কতটুকু হবে, কত মোল আমরা ময়েশ্চার অ্যাবজর্ব করার লিমিট করব সেটার উপরে আমরা এই করব। ওটা ডিটেইলসটা আমি বাদ দিয়ে দিছি, ওটা পড়ার দরকার নেই। তো বেসিক্যালি তাহলে আমরা এরকম একটা কোড আমাদের থাকবে। তবে তবে এত ডিটেইলস কোড আমাদের দেশে আমরা ব্যবহার করি না, আমরা জাস্ট ব্যবহার করি মনে করি E701 এর, শুধু এইটুকু ব্যবহার করি। শুধু আমরা না, মোটামুটি অনেক জায়গাতে এইটুকু ব্যবহার করা হয়, বাকিটুকু হচ্ছে স্পেসিফিক অ্যাপ্লিকেশনের জন্য আলাদা হয়ে যায়। তো E701 এর থাকা মানে কি? E হচ্ছে ইলেকট্রোড, 70 হচ্ছে তার 70K হচ্ছে তার 70 KSI হচ্ছে তার টেনসাইল স্ট্রেংথ মিনিমাম, 1 হচ্ছে সব পজিশনে ব্যবহার করতে পারবো, 8 মানে হচ্ছে এটা হচ্ছে লো হাইড্রোজেন ইলেকট্রোড। এইভাবে করে করে আমরা ভাগ করে দিলাম। তাহলে E6011 কি হবে? E6011 কি হবে? E হচ্ছে ইলেকট্রোড, 60 হচ্ছে 60 KSI, 1 দিয়ে কি হচ্ছে আমি অল পজিশনে ব্যবহার করতে পারবো। আর পরের 1টা কি বোঝাচ্ছে? পরের 1টা বোঝাচ্ছে হচ্ছে হাই সেলুলোজ পটাশিয়াম টাইপের ইলেকট্রোড। এখানে এসি ডিসি সব ক্ষেত্রে আমি ব্যবহার করতে পারবো এবং ডিপ পেনিট্রেশন পাবো। আর এটা হচ্ছে অ্যালয়ের জন্য, এটা আমি জাস্ট একটু অ্যালয় স্টিলের জন্য দেওয়া আছে, এটা জাস্ট এমনি তোমরা জেনে রাখো। এটা না জেনে রাখো, অনেক সময় এক্সটার্নাল পার্টে যদি থাকে তোমরা এই সিস্টেমটা মুখস্থ করে রাখতে পারো। বেসিক্যালি এটা হচ্ছে অ্যালয় স্টিলের জন্য, আর আমি এখন যেটা দেখালাম সেটা হচ্ছে পেন্টাবন স্টিলের জন্য। তাহলে ভিন্ন ভিন্ন ইলেকট্রোডের সুবিধাটা কি? ভিন্ন ভিন্ন ইলেকট্রোডের যদি দেখো E6010, 6011, 6012, 6013, 7016, এরকম ভিন্ন ভিন্ন দেখো আমাদের ওয়েল্ডে কোথাও আমি ডিপ পেনিট্রেশন পাচ্ছি, কোথাও হচ্ছে ওয়াইড হচ্ছে, ন্যারো হচ্ছে, নানান রকম করে আমি ওয়েল্ডিং করতে পারছি। তো আমি সব প্রসেসে সব জায়গাতে আমি একই ইলেকট্রোড ব্যবহার করবো না, ভিন্ন ভিন্ন ইলেকট্রোড আমরা ভিন্ন ভিন্ন জায়গাতে ব্যবহার করব। GTAW যেটা আছে, GTAW তে আমরা কি ব্যবহার করি? GTAW তে আমরা এই যে পিওর টাংস্টেন ব্যবহার করতে পারি, যেটাকে আমরা EPW অথবা এটাকে আমরা সেরিয়েটেড করে নিতে পারি, ল্যান্থানেটেড করে নিতে পারি, বা অন্যান্য আমরা অন্যান্য কিছু আমরা আরো কিছু এলিমেন্ট অ্যাড করে সেভাবে করে আমরা করে নিতে পারি। এক একটা এলিমেন্টের জন্য একই ধরনের কালার। যদি পিওর টাংস্টেন ব্যবহার করি সাধারণত ইলেকট্রোডটা তখন হচ্ছে গ্রিন কালারের হবে। এরকম করে নানান রকমের কালার আছে। এই টেবিলও মুখস্থ করতে হবে না, খুব বেশি হলে একটা বা দুটো তোমরা পড়তে পারো। মনে করো EWP পড়লা, পিওর টাংস্টেন, সাথে হচ্ছে আমরা যদি তাকে সেরিয়েটেড করে নেই, সিলিয়াম অ্যাড করি, তাহলে হচ্ছে কি হবে সেটা আমরা পড়লাম। এর বাইরে কিন্তু দরকার নেই, পুরো টেবিল কিন্তু মুখস্থ করো না, ঠিক আছে? করতে চাইলে আমার আপত্তি নাই, কিন্তু দরকার নেই। যদি তুমি করতে চাও এটা তোমার ইচ্ছা। এখন আসি মিগ ওয়েল্ডিং। মিগ ওয়েল্ডিংটা কি? GMAW এবং মিগ একই জিনিস না? মারুফ আহমেদ, মারুফ আহমেদ, রোল 10। জি স্যার। এক কেন বলো তো? এক কেন হলো? এটা দুইটা কি নাম? এটা মানে কি GMAW মানে কি, মিগ মানে কি? স্যার GMAW মেবি গ্যাস মেটাল আর মেবি বললে হবে? মাইনুল ইসলাম, রোল 14। জি স্যার। বলো কি তুমি অন্য কোথাও ছিলে না? না স্যার, আমি আছি স্যার। তাহলে বলো, আমি কি যে কোশ্চেন করছিলাম অ্যানসারটা দাও। GMAW আর মিগ ওয়েল্ডিং একই জিনিস নাকি সেটা কোশ্চেন করছিলেন স্যার? হ্যাঁ, উত্তর দাও। GMAW গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং, মিগ ওয়েল্ডিং
এই কে বলবে? স্যার দুটো দুটো একই স্যার, দুটো একই। আচ্ছা, আর কেউ কিছু বলবে? রোল 5 হুমায়রা, দুটো কি একই? জি স্যার। বুঝি নাই। জি স্যার, দুটো সেম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই যে ইলেকট্রোড গুলো হচ্ছে এভাবে থাকে, জাস্ট এটা অনলাইন থেকে আমি একটা ছবি নিয়েছি। বিওসি হচ্ছে ব্রিটিশ অক্সিজেন, এখন ওরা আছে কিনা এই কোম্পানি এখন ওইভাবে নাই, অনেক হয়ে গেছে। এটা এক সময় ছিল লিন্ডে, যেটা আমাদের দেশে আছে সেটাও এক সময় বিওসির আন্ডারে ছিল। আমাদের যে এখন ওগুলো নাই, আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। আছে কিছু আমাদের দেশে এই মুহূর্তে নাই এখন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এরকম রিলের মধ্যে করে এইভাবে পেঁচানো থাকে। ডায়ামিটার হচ্ছে 1 মিলিমিটারও কম হতে পারে, 2-3 মিলিমিটারও হতে পারে। এভাবে করে রিলের মধ্যে সুন্দর করে পেঁচানো থাকতে পারে। এটা আমরা কিভাবে তৈরি করা হয়? এই ইলেকট্রোড গুলোকে আমাদের তৈরি করা হচ্ছে, আমাদের কোল ড্র করছে, কোল ড্র করে তারা এইভাবে করে তারা তৈরি করছে। প্রথমে হট রোল করলে মনে করো ওয়্যার বানানো হলো, ওয়্যার না মানে ফ্ল্যাট বার বানানো হলো বা রাউন্ড বার বানানো হলো 4-5 মিলিমিটার, তারপর আস্তে আস্তে এটাকে ড্র করে তারপরে 1 মিলিমিটার 2 মিলিমিটার বা যে থিকনেস যে ডায়ামিটার দরকার সেটা বানানো হচ্ছে। ফুলার মেটাল সাধারণত হচ্ছে বেস মেটালের সাথে সিমিলার যেটা সেটাই সাধারণত তৈরি করা হয়। এখানে আমাদের কাভারিং থাকবে। আবরার রূপ কাভারিং থাকবে মিগ ওয়েল্ডিং এ? ইলেকট্রোডে কি কাভারিং থাকবে? মনে হয় না স্যার, এখানে তো শিল্ডিং গ্যাস দেয় সেপারেটলি। হ্যাঁ, আমাদের কাভারিং আমাদের থাকবে না। এটা দেখো এখানে হচ্ছে যে আমাদের এইটার ক্লাসিফিকেশন একটু ডিফারেন্ট। ই আর ইলেকট্রোড বা রড সেটা হচ্ছে বোঝাচ্ছে। তারপর হচ্ছে 70টা হচ্ছে আমাদের হচ্ছে টেনসাইল স্ট্রেংথ, এস টা হচ্ছে আমাদের সলিড ইলেকট্রোড, আর 6 হচ্ছে আমাদের কিছু ক্রাইটেরিয়া মিলে একটা পয়েন্ট দেওয়া হয়েছে যে 6 মানে হচ্ছে এটা, 7 মানে হচ্ছে এটা, নানা রকম। এত কিছু আমাদের জানার দরকার নেই, শুধুমাত্র এক্সাম্পল যেটা আছে সেটা আমাদের, নাহলে অনেক কিছু আমাদের জানতে হবে। এত কিছু আমাদের দরকার নেই, এত কিছু আমাদের দরকার নেই। ফ্লাক্স কোর আর্ক ওয়েল্ডিং যেটা আছে এটা একই ভাবে কি থাকছে, এটা এরকম রিলের মধ্যে করে প্যাটার্নও থাকবে। এখানে এটার সাথে মিগ ওয়েল্ডিং এর পার্থক্য কি, কাকে জিজ্ঞাসা করব? রোল 3 সুমাইয়াতুল হাসান, তারপরে রোল 50 রেডি থাকবো, তোমাকে কোশ্চেন করব। রোল 3 এফসিএডব্লিউ এবং মিগ ওয়েল্ডিং এর ইলেকট্রোড দুটোর মাঝখানে পার্থক্য কি? সুমাইয়াতুল হাসান। আচ্ছা ও মনে হয় নেই। আর রোল 50 পার্থক্য কি আমাকে বলো তো শফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। এফসিএডব্লিউ এবং হচ্ছে মিগ ওয়েল্ডিং এর যে ইলেকট্রোড এই দুটো মাঝখানে পার্থক্য কি? স্যার আমি আসলে ফলো করতে পারি না আগে, মানে আগে একটু যে আমার প্রেজেন্টেশন ছিল তো এই কারণে। পড়ছি আমরা, অনেকদিন ধরে পড়ছি আমরা। এই হৃদয় সাহা রোল 42। জি স্যার। বলো পার্থক্য কি? স্যার আমার ঠিক খেয়াল নেই স্যার। অনেক রোল 39। হ্যালো স্যার। দুটো ডিফারেন্স কি মনে পড়ে? স্যার এফসিএডব্লিউ হচ্ছে আমাদের ফ্লাক্স কোড আর আর্ক ওয়েল্ডিং, ওখানে হচ্ছে স্যার আমরা ফ্লাক্স ইউজ করতেছি। আর মিগ ওয়েল্ডিং এ হচ্ছে মেটাল ইনার্ট গ্যাস, সেখানে আমরা শিল্ডিং ম্যাটেরিয়াল হিসেবে ইনার্ট গ্যাস ইউজ করতেছি। আচ্ছা আর কেউ কিছু বলবা? এফসিএডব্লিউ তে যে ইলেকট্রোডটা রয়েছে এই ইলেকট্রোডের অনেকগুলো উত্তর দিয়েছো সুমিত। আজকে তোমার কাছ থেকে না, তুমি অনেকবার আজকে অ্যানসার দিয়েছো। অন্য কেউ আমরা একটু বলি। আপনারা কি বলতে বলো? ফ্লাক্স কোর আর্ক ওয়েল্ডিং এ আমাদের যে টিউবটা মানে দ্য ওয়্যার ইজ অ্যাকচুয়ালি হলো, টিউবুলার হয় এবং ওটার ভিতরে আমরা পাউডার মানে ফ্লাক্সিং এজেন্ট কি অক্সিডাইজার এগুলো দিই। কোরটা হচ্ছে ফ্লাক্স, কি হবে হচ্ছে কোর, ঠিক না? কোরটা হচ্ছে আমাদের ফ্লাক্স, আর মিগে হচ্ছে আমাদের কোরটা হচ্ছে আমাদের মেটাল ওয়্যার। এইটা হচ্ছে পার্থক্য, জাস্ট অপোজিট আর কি, ঠিক না? ইয়েস স্যার। ফ্লাক্স করে মানে শিল্ডিং গ্যাস ইউজ করা অপশনাল আর কি, ডিপেন্ডিং অন কন্ডিশন।
মানে ওইটা আমাদের এখানে দরকার নেই, ওটা তো অন্য ইস্যু, ওটা হচ্ছে প্রসেস রিলেটেড ইস্যু। আমরা আজকে ইলেকট্রোড নিয়ে কথা বলছি। হ্যাঁ, সুমিত কি আর এর বাইরে কিছু বলতে চাচ্ছিলে? এর বাইরে অ্যাড করা যায় যে ফ্লাক্স কোর আর্ক ওয়েল্ডিং এর ক্ষেত্রে ইলেকট্রোডটা ব্যবহার করে সেটা বাইরেটা মেটালিক এবং কিন্তু ভেতরেটা কিন্তু কিন্তু কিছুটা ব্রিটল টাইপের, খুব পেস্টের মতো না। তাই এটাকে রোল ফর্ম করতে এবং সেখান থেকে রোল থেকে এটাকে স্ট্রেইটেন করতে একটু বেশি কেয়ারের দরকার হয়। কিন্তু মিগের ক্ষেত্রে তো পুরোটাই মেটাল, তাই ওটাকে রোল করে বের করে আনতে খুব একটা প্রবলেম হয় না, এবং রিল থেকেও আবার বের করে আনতে খুব বেশি প্রবলেম হয় না। এফসিএতে ইলেকট্রোড প্রিপারেশনে একটু 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 ক্রিটিক্যাল অ্যাপ্লিকেশন রয়েছে, এক্ষেত্রে একটু সাবধান থাকতে হয় এই আর কি। কথাটা ঠিক, আবার চিন্তা করো এটা কিন্তু ভিতরে থাকছে, ঠিক আছে? এটা কিন্তু তোমার মনে করো ভিতরে যে কোরে থাকতেছে, বাইরে কিন্তু তাকে সলিড একদম ইলেকট্রোড দিয়ে মেটাল দিয়ে কিন্তু কভার করা আছে। তাই তুমি যতটুকু তাকে বাগাতে পারবে তুমি মোটামুটি তাকে স্ট্রেট তুমি মোটামুটি করতে পারবে, খুব বেশি ভেঙে যাওয়ার চান্স কম থাকবে। চান্স আছে, কারণ তোমার কিন্তু অতটা ভয় পাওয়ার মতো না আর কি। যে এটা যদি বাইরে কাভারিংটা থাকতো, যদি আমি রিলের মধ্যে রাখতাম, বাইরে কাভারিং থাকলে তখন কিন্তু আমাদের ভয়টা বেশি থাকতো, ঠিক আছে? কিন্তু স্যার রোলিং বা ড্রয়িং করার সময় ভেতরে যে ফ্লাক্সের যে কোরটা আছে, এই কোরটা না, রোলিং করার সময় ভিতরে থাকবে না। রোলিং করার সময় তুমি কি এটা ভিতরে রেখে রোল করতে যাচ্ছ? ভেতরে রেখে কি রোল করা সম্ভব না। আমরা তো এটাকে মনে করো সলিড ওয়্যারে বেলা বসে রোলিং করলাম, আর যদি যখন তুমি হলো হবে তখন তুমি সেটাকে যে আরো কিছু মেথড আছে সেগুলোর মধ্যে ম্যানুয়াল দিয়ে এটাকে আস্তে আস্তে তুমি হলো করে নিতে হয়, হলো করে তারপরে তুমি সেটার ভিতরে তুমি ব্যবহার করবে। আচ্ছা, এখন যেটা আসি যে মিগ ওয়েল্ডিং এ আমাদের প্রচুর টাইপের অনেক ধরনের ইলেকট্রোড আছে। এই টেবিল মুখস্থ করবে না, আগেই বলে দিলাম, জাস্ট জেনে রাখার জন্য। আমরা বিভিন্ন রকমের স্টিলের জন্য বা আমাদের ভিন্ন অ্যালয়ের জন্য আমাদেরকে এরকম ধরনের প্রচুর আমাদের ইলেকট্রোড আছে। তো সেইটা আমরা যখন যে প্রসেস যেটা লাগবে সেই ইলেকট্রোডটা সেই প্রসেস আমরা ব্যবহার করতে পারবো। এখন আমরা দেখো আর এটা হচ্ছে আমাদের ইলেকট্রোডে চলে গেল। 70 মানে কি হচ্ছে? টেনসাইল স্ট্রেংথ হচ্ছে 70 KSI। এস দিয়ে কি হচ্ছে? সলিড ইলেকট্রোড। 3 হচ্ছে একটা পার্টিকুলার একটা কন্ডিশন, যে তার ওখানে একটা নাম্বারগুলো ফিক্স করে দেওয়া আছে যে কোনটা কিসের জন্য। আমাদের নাম্বারটা মুখস্থ করার দরকার নেই, তোমাদের এক্সাম্পলে 6 দেওয়া আছে, শুধু আমরা 6 এর এগেইনস্টে কি আমাদের হচ্ছে হাই সিলিকন, সেটা শুধুমাত্র আমরা মনে রাখবো, আর কিছু দরকার নেই। কারণ অনেক ধরনের আছে, নাহলে আমাদের এত মুখস্থ করার দরকার নেই। এর বাইরে আমাদের আর কিছু দরকার নেই। তো এখানে আমাদের ক্লাসিফিকেশন গুলো আবার ওইভাবে করে লিখে দেওয়া আছে, এফসিএডব্লিউ এর জন্য কি হয় না হয় সবকিছু বলে দেওয়া আছে। এটাই আমাদের দরকার নেই, আমাদের এখানে শেষ করছি। এখন শেষ করার আগে আরেকটু আসি, এই যে ইলেকট্রোড গুলো আমরা যে নিলাম, মনে করো আমরা দুটো এখানে প্লেট, মনে করো আমরা একটা বেস প্লেট ছিল, এটা একটা বেস প্লেট ছিল, আমি এটাকে ওয়েল্ড করলাম, মাঝখানে এটা করে এভাবে করে আমি ওয়েল্ড করলাম। ওয়েল্ড করার পরে এখন যে আমি যে বললাম যে স্ট্রেংথ যেটা আসলো, এই যে আমি এখন স্ট্রেংথ বলতে আসলে কি বোঝাচ্ছে? এই যে E70 KSI, তার মানে এটা হচ্ছে আমাদের টেনসাইল স্ট্রেংথ। TS টেনসাইল স্ট্রেংথ হচ্ছে তার 70 KSI। তো বেসিক্যালি এটা আসলে কি? এটা ওয়েল্ডেড জয়েন্টের স্ট্রেংথ। কেউ কিছু বলবা? এটা আসলে বেসিক্যালি আমরা কি বোঝাচ্ছি? আমরা কিসের স্ট্রেংথ বোঝাচ্ছি? আমরা কি ইলেকট্রোড যেটা আছে, এই যে ইলেকট্রোড যেটা আছে সেটাকে আমরা কি এখন ভেঙে দেখব? সেটাকে আমরা কি পুল করব? টেনসাইল স্ট্রেংথ তার টেনসাইল টেস্ট করব, নাকি অন্য কিছু করতে হবে? স্যার ওয়েল্ডেড জয়েন্টের স্ট্রেংথ না? হ্যাঁ, এই ইলেকট্রোডের 70 যেটা আছে, ইটা কিন্তু খেয়াল রাখতে হবে। আমরা যে ইলেকট্রোড যেটা আছে, ইলেকট্রোডটাকে পুল করে সে কি 70 KSI তার টেনসাইল স্ট্রেংথ কিনা সেটা কিন্তু আমরা মেজার করব না। আমরা যেটা করব, এগুলো আমরা সেশন ক্লাসে আশা করি আমি তোমাদেরকে আরো বলতে পারবো। তো এইখানে আমরা যেটা করব, মনে করো আমরা মনে করো দুটো আমরা নিলাম, এটাকে আমি বসে বসে ইলেকট্রোড দিয়ে, যে ইলেকট্রোড আছে সেটাকে দিয়ে আমি এভাবে করে ওয়েল্ডিং করলাম। ওয়েল্ডিং করার পরে আমি কি করব? এই যে মনে করো এই যে এই অংশটা যেটা আছে ওয়েল্ডের যে অংশটা, তার ভিতর থেকে এখন আমি আমাদের একটা টেনসাইলের স্যাম্পল বাইর করব। ঠিক আছে? এইটার ভিতর থেকে আমি একটা টেনসাইলের স্যাম্পল বের করলাম। এই টেনসাইলের স্যাম্পলটাকে বলা হয় অল ওয়েল টেনসাইল স্যাম্পল, অল ওয়েল টেনসাইল স্যাম্পল বা অল ওয়েল গ্রাউন্ড স্যাম্পল। ঠিক আছে? তো আমি একটা এরকম করে এখান থেকে আমি একটা টেনসাইল স্যাম্পল বের করলাম,
তারপর সেটাকে আমি টেনসাইল টেস্ট করলাম, সেটা টেনসাইল টেস্ট করে আমি তার প্রপার্টি দেখলাম, সেইটার যে টেনসাইল স্ট্রেংথ পাবো সেইটা হতে হবে মিনিমাম 70 কেএসআই, মানে 70 কেএসআই এর উপরে থাকতে হবে। কিন্তু স্যার ওয়েল্ডেড রিজিয়নটা যদি ন্যারো হয় তবে তো স্যার স্ট্যান্ডার্ড টেনসাইল টেস্টের স্পেসিমেনের ধারে কাছে ডাইমেনশনও তো স্যার বের করা সম্ভব হবে না, শুধুমাত্র যদি সেখানে ওয়েল্ডেড মেটাল থাকে। সেক্ষেত্রে তো স্যার ওয়ার্ক পিসেরও কিছুটা অংশ কেটে বের করে আনতে হবে। কেন? ওয়েল্ডেড, তুমি স্ট্যান্ডার্ড স্যাম্পল বলতে কি বোঝাচ্ছো? স্ট্যান্ডার্ড স্যাম্পল আমরা ডগ বোন শেপ স্যাম্পল, যেটা ডায়ামিটার ধরুন অ্যারাউন্ড অ্যান ইঞ্চ অর লেস, লেংথ অ্যাবাউট 50 সেন্টিমিটার, ওই ধরনের স্ট্যান্ডার্ড স্যাম্পল আমরা ইউটিএস এর ক্ষেত্রে নরমালি যে শেপটা দেখা অভ্যস্ত। যা বলছো ভুল বলছো এই কারণে তো আমাদের স্ট্যান্ডার্ড স্যাম্পলের ভ্যারাইটি অনেক। স্ট্যান্ডার্ড স্যাম্পল আমার 5 মিলিমিটার ডায়ামিটার যদি থাকে সেটা আমাদের স্ট্যান্ডার্ড স্যাম্পল। 5 মিলিমিটার ডায়া যদি থাকে তার মানে তার লেন্থ হচ্ছে, আমি যদি 5D হয় 4D বা 5D যদি হয়, মানে ডি হচ্ছে ডায়ামিটার, তার লেন্থ হচ্ছে মনে করো 20 থেকে 30 মিলিমিটার হচ্ছে তার মাত্র লেন্থ হবে, টোটাল লেন্থ হবে একটা টেনসাইল স্যাম্পলে 20 থেকে 30 মিলিমিটার। তো স্ট্যান্ডার্ড আমরা স্টিল লেভেলে আমরা নরমালি ASTM 370 ব্যবহার করি। হ্যাঁ, ASTM 370 এ আমরা যেরকম স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ড স্যাম্পল, সাব স্ট্যান্ডার্ড স্যাম্পল আছে। স্ট্যান্ডার্ড স্যাম্পল আমাদের গেজ লেন্থ বলা হয় সাধারণত 8 ইঞ্চি, মানে 200 মিলিমিটার। এটা হচ্ছে আমাদের যদি খুব বড় স্যাম্পল থাকে তখন হচ্ছে গেজ লেন্থ হবে তার 200 মিলিমিটার। 200 মিলিমিটার গেজ লেন্থ হলে গ্রিড টিপ সহ আমাদেরকে 350 থেকে 400 মিলিমিটার হয়ে যাচ্ছে আমাদের টোটাল স্যাম্পলের লেন্থ। কিন্তু আমাদের ছোট স্যাম্পলের জন্য ব্যবস্থা আছে, প্রভিশন আছে। আমরা রেক্ট্যাঙ্গুলার না করে তখন আমরা রাউন্ড স্যাম্পল করব। আমাদের 5 মিলিমিটার 4 মিলিমিটার ডায়ামিটারও স্যাম্পল হবে। যেটা যদি তখন হয়, আমার যদি গেজ লেন্থ যদি আমার 5D হয়, 5D মানে হচ্ছে 5 ইনটু ডায়ামিটার, ডায়ামিটার যদি 5 হয় তাহলে আমাদের কত হচ্ছে, আমাদের তখন স্যাম্পলের লেন্থ হয়ে যাবে 25 মিলিমিটার। তার জন্য আমাদের স্যাম্পল বানানোর কোনো সমস্যা নেই, আমরা স্ট্যান্ডার্ড স্যাম্পলই বানাতে পারবো। ঠিক আছে? ওকে স্যার, কিন্তু ইউটিএম এ প্রবাবলি এটাকে গ্র্যাব করা এবং সেটাকে অবজার্ভ করা একটু ট্রিকি হতে পারে। না, একটু ট্রিকি না। তুমি হচ্ছে ইউটিএম হচ্ছে অনেক ধরনের আছে। ইউটিএম হচ্ছে তোমার মনে করো একদম বিশাল বড় ইউটিএম আছে, ছোট ইউটিএম আছে। তোমার হচ্ছে কি ধরনের তুমি গ্রিপ ব্যবহার করছো সেটার উপর নির্ভর করে। তুমি ছোট গ্রিপ ব্যবহার করবে তুমি ছোট স্যাম্পল ধরবা, বড় গ্রিপ ব্যবহার করবে বড় স্যাম্পল ধরবা। তোমরা সেশনাল কোর্স করছো না 2 to 2 যে মেটাল টেস্টিং? জি স্যার, করেছি। তাহলে তো আমরা এরকম রকম ভিন্ন ভিন্ন গ্রিপ ব্যবহার করব করে আমরা ছোট স্যাম্পলও করতে পারি। যেরকম আমরা যে নাট দেখেছো না, বোল্টের সাথে যে নাট থাকে, নাট কি হয় তার মাত্র কত, তার ডাইমেনশন কত, ডায়ামিটার কত, মাত্র কত 10 মিলিমিটার 15 মিলিমিটার এরকম না? সেখান থেকেও কিন্তু বানিয়ে কিন্তু আমরা কাজ করি। ওই অত ছোট থেকে আমি টেনসাইল স্যাম্পল বানাই, তাহলে টেনসাইল স্যাম্পলের লেন্থ কতটুকু বলো তো? তাহলে মাত্র 5 থেকে 6 মিলিমিটার হচ্ছে তার টোটাল স্যাম্পলের লেন্থ। সেটা নিয়েও কিন্তু আমরা কাজ করি, স্যাম্পল বানাই সিএনসি তে বা আমরা লেদে বা মেশিনিং করে আমরা এগুলো স্যাম্পল বানাচ্ছি করি, আমরা সেগুলোকে আমরা তারপর দরকার আমরা টেস্ট করে বের করি। তাই স্ট্যান্ডার্ড কোয়াইট মাচ ইন্টারেস্টিং। হ্যাঁ, স্ট্যান্ডার্ড হচ্ছে যে আমরা স্ট্যান্ডার্ড করব এই কোর্সে। তোমরা স্ট্যান্ডার্ড তোমাদের অনেক কিছু সেশনাল কোর্স, এটাতে না সেশনাল অনেক স্ট্যান্ডার্ড আমরা পড়তে হবে, তখন আমরা আরো অনেক কিছু জানবো। আমাদের 200 মিলিমিটার বা 8 ইঞ্চি যেটা বলা হয় এটা তো আছে, আবার 5 মিলিমিটারও ডিসটেন্স সেটাও আমাদের ঠিক, সবই ঠিক, কোনোটাই ভুল না। স্ট্যান্ডার্ড স্যাম্পল আমরা বের করতে পারবো এখান থেকে। আমরা এই যে স্ট্যান্ডার্ড যেটা হচ্ছে অন্য টপিকে চলে গেছিলাম, স্ট্যান্ডার্ড স্যাম্পল আমরা যেটা বের করলাম সেটাকে আমরা টেস্ট করলাম, করে তার যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের 70 কেএসআই মিনিমাম থাকতে হবে। ঠিক আছে? আবার আরো কিছু টেস্ট আছে যেগুলো আমাদের সেশনাল কোর্সের অংশ, সেগুলো হচ্ছে আমি ট্রান্সভার্স স্যাম্পল নিব। ট্রান্সভার্স স্যাম্পল নিব মানে কি, আমি এইভাবে করে ওয়েল্ডের উপরে হচ্ছে না কেন, আমি ওইখান থেকে আমি মনে করি এখান থেকে আমি আমাদের ডগ বোন স্যাম্পল বা অন্য রকম করে আমি এখান থেকে স্যাম্পল বের করব। হ্যাঁ, এইটা হচ্ছে আমি পুরো ওয়েল্ডিং যেটা হলো, এই যে আমি এখানে যে স্যাম্পল যেটা বের করলাম সেটা হচ্ছে আমাদের ওয়েল্ডিং এর স্ট্রেংথ দেবে, যে আমাদের জয়েনিংটা করলাম যেটা জয়েনিং এর কোয়ালিটি কি। যদি ওয়েল্ডে ছেড়ে যায় সেটা একরকম আমাদেরকে কথা বলবে, আবার যদি বেস মেটাল ছেড়ে যায় সেটা আরেকরকম কথা বলবে। সেগুলো আমরা সেশনালে পড়বো, এখানে পড়ার দরকার নেই। তো এখন আসি আমাদের তাহলে বেসিক্যালি এইভাবে করে আমরা ওয়েল্ডিং আমরা টেস্ট করি। একই সাথে আরো আমরা করি, এখান থেকে মনে করি আমরা একটা কেমিক্যাল কম্পোজিশন নিই, যে আসলে এটা কেমিক্যাল কম্পোজিশন কি। আমরা ওয়েল্ডিং আমরা প্যাড বলা হয়, ওয়েল্ড প্যাড। হ্যাঁ, আমরা একটা ওয়েল্ড প্যাড বানানো হয়, ওয়েল্ড প্যাড বানিয়ে সেটাকে আমরা সেখান থেকে আমরা কেমিক্যাল কম্পোজিশন নিয়ে আমরা সেটাকে ওইএস করি। ওইএস করে বা অন্যান্য যে কোনো মেথডে তুমি করো, করে আমরা সেখান থেকে দেখি সেটা কেমিক্যাল কম্পোজিশন কি। তারপরে এভাবে করে আমরা দেখি যে আচ্ছা ঠিক আছে আমাদের মিক্সিংটা কতটুকু ভালো হলো না খারাপ হলো সেটা তখন আমরা সেখান থেকে আইডেন্টিফাই করি।
তো ঠিক আছে তাহলে ও আচ্ছা তোমাদের অ্যাটেন্ডেন্স দেওয়া হয়নি না? স্টুডেন্ট নাম্বার 1 আচ্ছা না ইয়েস স্যার। দাঁড়াও আনোয়ার আছো না? ইভান আছো, আচ্ছা। স্টুডেন্ট নাম্বার 1 2 3 ইয়েস স্যার। 4 3 কি আছো? প্রেজেন্ট স্যার। তুমি তখন কথা Present, বলোনি sir. কেন? স্যার আমার ইন্টারনেট বারবার চলে যাচ্ছে মাঝে কারেন্ট। আচ্ছা ঠিক আছে 4 5 Present, sir. 6 7 Present, 8 sir. Yes, sir. 9 H present, 10 sir. 11 Yes, sir. 13 Yes, sir. 13 absent, Yes. 14 15 Yes, sir. Yes, sir. 17 Yes, sir. 18 19 Yes, sir. 20 Yes, sir. 21 22 Yes, sir. 23 24 Yes, sir. 23 Yes, sir. আমি 23 25 স্যার 26 নেটওয়ার্ক Yes, সমস্যা sir. হচ্ছে অনেক। 6 Sir, 25. হ্যাঁ ঠিক আছে 27 28 29 30 Yes, sir. Yes, sir. 31 32 33 Yes, sir. 34 Yes, sir. 35 36 Yes, sir. 37 38 Yes, 39 sir. Present, Yes, sir. 40 41 42 Yes, sir. Yes, sir. Yes, sir. 42, yes, sir. 40 43 আচ্ছা 44 45 46 Yes, sir. Yes, sir. 45. 46 46 48 49 50 35. Sir, 14 by 41. হ্যাঁ হ্যাঁ ইভান তোমাকে আমি দিয়েছি Sir, 35 Sir, present. 46 আছে, sir. নাই 35 Hello, present. sir. Sir, 46 আছে, sir. 46 আছো কোথায় কথা জি, বলো sir. ও আচ্ছা হ্যাঁ শুনতে পাচ্ছি হ্যাঁ, sir. আচ্ছা অ্যাবসেন্ট তাহলে হচ্ছে রোল 13 26 আর 48 তিনজন অ্যাবসেন্ট ঠিক আছে আর যেটা হচ্ছে তাহলে আমরা পরীক্ষা কি মঙ্গলবার দেবো না বুধবার দেবো স্যার মঙ্গলবার বুধবারের মধ্যে একদিন মনে হয় বন্ধ স্যার সরকারি, তো যেদিন স্যার খোলা ওই দিন দেয়। এই মঙ্গলবার আজকে কত তারিখ স্যার মঙ্গলবার 13 তারিখ আজকে 11 তারিখ। ও বুধবার তো বন্ধ স্যার একদিন বন্ধ আর কি, মঙ্গলবার বুধবারের মধ্যে। সরি বুধবার বন্ধ তাহলে মঙ্গলবার দিই জি স্যার মঙ্গলবার। হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা মঙ্গলবার 9টার সময় দিয়ে দিচ্ছি হ্যাঁ আচ্ছা স্যার সময় কিন্তু এবার কম থাকবে খেয়াল রাখবেন এবারের মতো 1 ঘন্টা সময় থাকবে না 20 মিনিট বা 25 মিনিট সময় থাকবে স্যার গ্রুপ 2 এর প্রেজেন্টেশনের নাম্বারটা স্যার আচ্ছা নাম্বার দেবো আর আর যেটা হচ্ছে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড তোমাদেরকে একটু ফ্লেক্সিবিলিটি দিয়েছিলাম তোমরা আসলে কিন্তু অ্যাট লিস্ট সপ্তাহে তো দুইটা গ্রুপের তো মিনিমাম প্রেজেন্টেশন হওয়া উচিত এখন হয় তোমরা তোমাদের আমাকে এই গ্রুপ 3 এবং 4 আমাকে টাইম দাও এই সপ্তাহে আর না হলে আমি কিন্তু টাইম দিয়ে দেবো সেই টাইমে প্রেজেন্ট করতে হবে না হলে অ্যাবসেন্ট হয়ে যাবে আর তোমরা সবাই আপলোড করোনি যারা আপলোড করোনি তারা কিন্তু মার্কস অলরেডি ডিডিউসড হবে বারবার বলে দিয়েছিলাম পাওয়ার পয়েন্ট আপলোড করতে হবে যারা আপলোড করোনি তাদের কিন্তু মার্কস কমে যাবে প্রেজেন্টেশন করা সত্ত্বেও মার্কস কমে যাবে আর তাহলে আমরা মঙ্গলবার 9টার সময় ফাইনাল সৌগত মঙ্গলবার তাহলে 9টায় ঠিক আছে ওকে থ্যাংক ইউ অল তোমরা লিভ নাও হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ